ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2021-এর প্রশ্নটি সমাধান করব। যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে। প্রথম প্রশ্ন হচ্ছে ত্বরণ কাকে বলে। কতে প্রশ্ন করা হলো ত্বরণ কাকে বলে। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বা অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। খুব সহজ একটা অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে দোলায়মান দোলনার গতি কোন ধরনের গতি, অর্থাৎ এই যে দোলনা যে দুলতে থাকে, এই দোলনা দুলতে থাকা গতি এটা কোন ধরনের গতি সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো, দোলায়মান দোলনার গতি হলো সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। কোন পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ বস্তুর গতি যদি এমন হয়, মানে প্রথম কথা হচ্ছে দোলায়মান দোলনার গতি হচ্ছে স্পন্দন গতি, আর স্পন্দন গতি হচ্ছে একটা স্পেসিফিক পর্যায়বৃত্ত গতি। স্পন্দন গতিটা হচ্ছে একটা স্পেসিফিক পর্যায়বৃত্ত গতি। কোন পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার পূর্ব গতির বিপরীত দিকে গতিশীল থাকে, তবে বস্তুর এরূপ গতিকে সরল স্পন্দন গতি বলে। অর্থাৎ পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তুর গতি যদি এরকম হয়, অর্ধেক সময় একদিকে যাবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল থাকবে, এরকম যদি থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে কি, তখন তাকে আমরা বলি সরল স্পন্দন গতি। এখন দোলনা স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে ধীরে ধীরে গতিশীল হয় এবং কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতি প্রাপ্ত হয়, আবার গতি কমতে থাকে। অর্থাৎ ব্যাপারটা এরকম, ধরো দোলনা যদি এরকম হয়, তাকে এইখানে যখন উপর থেকে যখন আমি ছেড়ে দিব, এখানে হচ্ছে সে ম্যাক্সিমাম গতি লাভ করবে। তারপর যখন এখান থেকে গতি জড়তার কারণে সে কিন্তু আরো কিছুটা এইদিকে উঠে যাবে, যখন এইদিকে যাবে তখন ধীরে ধীরে কিন্তু আবার কি হবে, তার গতি হ্রাস পেতে থাকবে। এই কথাটাই বলা হলো যে দোলনা স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে ধীরে ধীরে গতিশীল হয় এবং কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতি প্রাপ্ত হয়, যে এই বিন্দুতে সর্বোচ্চ গতি প্রাপ্ত হয়, আবার গতি কমতে থাকে এবং সর্বোচ্চ বিন্দুতে থেমে যায়, অর্থাৎ এখানে এসে থেমে যায়। তারপর বিপরীত দিকে গতিশীল হয়, অর্থাৎ এরপর আবার রিভার্স আসতে শুরু করে। অর্থাৎ গতিপথের অর্ধেক সময় একদিকে চলে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে, যা সরল স্পন্দন গতি সমর্থন করে। এরপর উদ্দীপকটা খেয়াল করি। একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠে বাধা পেয়ে 90 কিলোমিটার/আওয়ার বেগে উপর দিকে উঠে গেল। অর্থাৎ সহজ ব্যাপারটা হচ্ছে, একটা বলকে যখন আঘাত করা হয় সেটা 90 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে উঠে গেল। একজন ফিল্ডার পড়ন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো। একজন ফিল্ডার পড়ন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড ধরে দৌড়ালো। প্রশ্ন হচ্ছে ফিল্ডার বলটিকে ধরতে পারবে কিনা। গ নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, আর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা, 90 কিলোমিটার/আওয়ার বেগে একটা বলকে হচ্ছে উপরের দিকে ছোড়া হলো, সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো, এক্ষেত্রে আমরা সূত্র জানি, v² = u² - 2gh। v² = u² - 2gh। এখন মাইনাস কেন? মাইনাস হওয়ার পেছনে কারণ হচ্ছে তোমার নিক্ষিপ্ত বস্তু অর্থাৎ অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করতেছে, যার ফলে তার বেগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এই জন্য এটা নিক্ষিপ্ত বস্তু। তো এখানে হচ্ছে v² = u² - 2gh। তো এখান থেকে আমি 2gh টাকে এই পাশে নিয়ে আসলাম আর v² কে এই পাশে নিয়ে গেলাম, তাহলে 2gh সমান হচ্ছে u² - v²। এখন h সমান কি দাঁড়াবে? এই যে v², এই v² এর ভ্যালুটা কিন্তু 0। কেন v² এর ভ্যালুটা 0? কারণ হচ্ছে আমরা বের করছি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তার মানে সর্বোচ্চ উচ্চতায় বেগ যেটা হবে সেটাকে আমরা বলবো শেষ বেগ। এখন একটা বস্তুর সর্বোচ্চ উচ্চতা সেটাকেই বোঝানো হয় যেখানে উঠে বস্তুটা থেমে যায়। সর্বোচ্চ উচ্চতা বলতে সেটাকেই বোঝানো হয় যেখানে উঠে, যে উচ্চতায় উঠে বস্তুটা থেমে যায়, তার মানে তার শেষ বেগের পরিমাণটা হচ্ছে 0। তার জন্য এই যে v², এই v² এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এই v² এর ভ্যালু যদি বাদ পড়ে যায়, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র u², নিচে ডিভাইড হয়ে যাবে 2g। এখন u² মানে হচ্ছে আদিবেগ। আদিবেগ কত? 90 কিলোমিটার/আওয়ার। এই যে 90 কিলোমিটার/আওয়ার, এই 90 কিলোমিটার/আওয়ারকে আমাকে মিটার/সেকেন্ডে নিতে হবে। মিটার/সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে, 3600 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা গুণ করতে হবে, 3600 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 90 কে যদি 1000 দ্বারা গুণ করি আর 3600 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 25 মিটার/সেকেন্ড। অর্থাৎ বলটাকে 25 মিটার/সেকেন্ড বেগে আঘাত করা হয়েছে। তাহলে আমরা u² পরিবর্তে লিখতে পারি 25² 2 আর g এর মান তো 9.8। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 31.89 মিটার। অর্থাৎ বলটি সর্বোচ্চ 31.89 মিটার উচ্চতায় উঠবে।
আচ্ছা, ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা। এখানে কি হয়েছে, বলটাকে উপর দিকে উঠানো হয়েছে আর 5 সেকেন্ড ধরে একটা ফিল্ডার দৌড়াচ্ছে। এখন খেয়াল করো, বলটা এরকম উপর দিকে উঠতেছে, ফিল্ডার দৌড়ে আসতেছে। ফিল্ডার যদি 5 সেকেন্ডের মধ্যে বলটা যেখানে পড়বে সেখানে এসে পৌঁছাতে পারে তাহলে ফিল্ডার বলটাকে ধরতে পারবে। তাহলে আমাদের যেটা হিসাব করতে হবে, বলটা উপরে উঠে পড়তে কত সময় লাগে এবং এই সময়টা কি ফিল্ডার যে 5 সেকেন্ড দৌড়াচ্ছে তার থেকে কম না বেশি। যদি 5 সেকেন্ডের বেশি সময় লাগে তাহলে ফিল্ডার এসে পৌঁছে গেছে, তাহলে সে বলটা ধরতে পারবে। আর যদি 5 সেকেন্ডের কম লাগে তার মানে ফিল্ডার পৌঁছানোর আগেই বলটা মাটিতে পড়ে যায়, ধরতে পারবে না। আমরা যদি এটা চিত্র দিয়ে দেখি, ব্যাপারটা হচ্ছে এইরকম। ধরো বলটা এখান থেকে উপরের দিকে উঠে আবার এখানেই পড়তেছে, এখান থেকে উপরের দিকে উঠে আবার এখানে পড়তেছে, আর এই ফিল্ডারটা এখান থেকে দৌড়ে এখানে আসতেছে। এখন যদি উপরের দিকে উঠে পড়তে কত সময় লাগে সেটা আমরা বের করলাম। ধরো সেটা লাগলো হচ্ছে 6 সেকেন্ড, আর ফিল্ডার এখান থেকে এখানে আসতে সময় লাগলো হচ্ছে 5 সেকেন্ড। তার মানে বলটা পড়ার পূর্বেই ফিল্ডার এখানে চলে আসছে, তাহলে তার পক্ষে ধরা সম্ভব হবে। আবার যদি ব্যাপারটা এরকম হয়, ফিল্ডার আসতে 5 সেকেন্ড সময় লাগতেছে কিন্তু বলটা পড়তে আমার 4.5 সেকেন্ড সময় লাগছে। তার মানে কি, ফিল্ডার এসে পৌঁছানোর আগেই বলটা কিন্তু মাটিতে পড়ে গেছে, তাহলে সে বলটা ধরতে পারবে না। তাহলে ফিল্ডারের টাইমটা আমাদের কাছে বলা আছে, আমাদের কাছে ক্যালকুলেশন করতে হবে বলটা উপরে উঠে পড়তে কত সময় লাগে, যেটাকে আমরা বলি হচ্ছে বিচরণ কাল। দেখো, আমরা জানি ভি সমান হচ্ছে ইউ মাইনাস জিটি। এখন ভি হচ্ছে 0। কেন 0? সর্বোচ্চ উচ্চতায় বেগ 0। আমরা প্রথমে বের করব সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগে বস্তুটা নামতেও ঠিক তত পরিমাণ সময় লাগে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে নামতেও ঠিক তত পরিমাণ সময় লাগে। তো এই জন্য সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টাকে 2 দ্বারা গুণ করে দিলে ওঠার নামার টোটাল টাইমটা আমরা পেয়ে যাই। এখন বেগ হচ্ছে কত? 0। ইউ হচ্ছে আদিবেগ, জি হচ্ছে মাইনাস জিটি। এখন জিটিটাকে আমরা এই পাশে নিয়ে এসে টি রেখে জি দ্বারা ইউটাকে ডিভাইড করে দিলাম। তাহলে টি সমান কি দাঁড়াচ্ছে? ইউ বাই জি। এইটা না বুঝলে আমি এখানে দেখাই দিচ্ছি যে জিটিটাকে এই পাশে যদি আমি নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে? জিটি সমান হচ্ছে ইউ। তাহলে জিটি সমান ইউ হলে টি সমান কি হবে? ইউ বাই জি। এখন আমার যেহেতু এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, স্মল টি সমান ইউ বাই জি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। কিন্তু আমাকে বের করতে হবে কি ওঠা আর নামার টোটাল টাইম। উঠতে যে সময় লাগে নামতে একই সময় লাগে, তাহলে উঠার টাইমটাকে আমি 2 দ্বারা গুণ করে দিলেই হয়ে গেল। তাহলে 2 ইন্টু ইউ, ইউ এর মান কত? 25, আর জি হচ্ছে 9.8। তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 5.1 সেকেন্ড। 5.1 সেকেন্ড। তার মানে বলটা ফিল্ডার পৌঁছানোর পরে গিয়ে পড়ে। ফিল্ডার পৌঁছাতে সময় লাগে 5 সেকেন্ড, বলটা উপরে উঠে পড়তে সময় লাগে হচ্ছে 5.1 সেকেন্ড। তার মানে ফিল্ডার আগে বলটা পড়ার স্থানে পৌঁছে যাবে, তার মানে ফিল্ডার বলটাকে ধরে ফেলবে। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে ফিল্ডার বলটা ধরতে পারবে কিনা। এটাই ছিল এই প্রশ্নের সমাধান। যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি তারা খুব দ্রুত বইটি সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।